নীল, লাগেজটা দে, লাগেজটা দে, লাগেজটা দে নীল। মামা কত বললে কামরাটার নাম্বার? S21 না? এই তো নীল, লাগেজ লাগেজ এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ। ওটা এক আলাদা একটা মুহূর্ত নিয়ে রীতিমতো দৌড়াচ্ছে। সঙ্গে রয়েছে তার কাছের বন্ধু নীল আর বাবাই আর ওদের সুবীর মামা। ওরা সবাই মিলে একসাথে যাবে দার্জিলিং। 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গাড়ি আর কিছুক্ষণের মধ্যে। 11:30 বাজতে আর কয়েকটা সেকেন্ড বাকি রয়েছে। সুন্দর কম্পার্টমেন্ট পেয়েছে ওরা, সাজানো গুছানো। লাগেজ এদিক ওদিক করে রাখছে তখন। কত তাড়াতাড়ি লাগেজ রাখবে আর দখলদারি শুরু হয়ে যাবে যে কে জানলার ধারে বসবে। কখনো নীল বলে ওঠে জানলা দিকটা আমায় দে, কখনো বাবাই বলে তোরাই নে। আর মামা ব্যস্ত হয়ে রয়েছে কত সুন্দরভাবে সেফলি লাগেজগুলো রাখা যাবে। তার মধ্যেই হঠাৎই প্রতাপ কৌতূহল নেই, মামা তুমি দার্জিলিংটাই প্ল্যান করলে, আমরা তো অন্য কোনো জায়গায় যেতে পারতাম। মামা লাগেজটাকে সিটের পাশে রাখতে রাখতেই বলে উঠলো, শোন, আজ থেকে 15 বছর আগে আমি আমার দরকারি কাজের জন্য অফিসের সহকর্মীদের সঙ্গে কিন্তু ওই দার্জিলিংয়ে গেছিলাম। জায়গাটা কিন্তু দারুণ, বিশ্বাস কর বাবু। আমি যদি ওখানে না যেতাম তাহলে জীবনের অনেক বড় বড় মুহূর্তগুলোকে কিন্তু হারিয়ে ফেলতাম। আমরা যে গ্রামটায় ছিলাম না, সেই গ্রামটা ছিল একটা স্বপ্নের দেশের মতো। সকালবেলাটা ছিল স্বর্গের মতো, মেঘের থাক থাক যেন পাহাড়ের মধ্যে রয়েছে। কি দারুণ পরিবেশ। কিন্তু বাবু, রাতটা কিন্তু সেই রকমই ভয়ানক পরিবেশ, নিস্তব্ধ, নিশুতি। যেদিন আমরা গিয়েছিলাম সেই দিন রাত্রিবেলা আমি আর আমার সহকর্মীরা সবাই একসাথে বসে গল্প করছিলাম। হঠাৎ আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে চল না রাত্রিবেলাটা একটুখানি দার্জিলিংটা ঘুরে দেখি। আমরা রুম থেকে বেরোবো ঠিক তখনই হোটেলের এক বয়স্ক লোক আমাদের সামনে চলে আসে। এত রাতে বাবু আপনারা কোথায় যাচ্ছেন? তখন আমি ওই বয়স্ক লোককে বলি, কেন, আমরা একটু বাইরে হাঁটতে যাচ্ছি, চিন্তা করবেন না, কিছুক্ষণ পরেই চলে আসবো। তখন বয়স্ক লোকটা বলে, না না, আপনারা কোথাও তো রাতে যাবেন না, আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। তখন আমি বেশ একটু রেগে গিয়েই বলি, কি যাতা কথা বলছেন, কিসের আবার ক্ষতি হবে? বয়সের সাথে সাথে না আপনার মাথাটা মনে হয় বিগড়েছে। বলে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই সপাটে। আর শুনতে পাই পেছন থেকে নিজের মনে মনে কিছু একটা বয়স্ক লোক আওড়াচ্ছে, যেটা পরিষ্কার বুঝতে পারি কথাটা ছিল এটাই, মরবি মরবি মরবি, তোরা সবাই মরবি, ও আসবে, ও আসবেই, আর তোদের সবাইকে মারবে, সবাইকে মারবে। সেই মুহূর্তে আমার সহকর্মীরা আমায় বলে, সুবীরবাবু, আমার মনে হচ্ছে এত রাত্রিরে না বাইরে বেরোনোটা ঠিক হবে না। তখন আমি আবার ওদেরকে সাহস জোগানো বলি, আরে দূর, ছাড় তো, বেকার কথা, অত ওদের কথায় কান দিস না। আমার সেই কৌতূহলী ওই রাত্রির বেলায় বেরিয়ে গিয়ে জীবনের মনে হয় সব থেকে বড় একটা ভুল করে ফেলেছিলাম। আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারবো না। ওই বয়স্ক লোকটা মনে হয় সেদিন ঠিকই বলেছিল। সে এসেছিল সেদিন আমাদেরকে মারতে। সে কি ভয়ানক চেহারা, সে কি ভয়ানক চেহারা। বলতে বলতেই সুবীর চুপ হয়ে যায় আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দৃশ্যটা এক মনে ভাবতে থাকে। সব কিছুর মাঝখানে তখন প্রতাপ বলে ওঠে, তারপর তারপর কি হয়েছিল মামা, বলো না, বলো।
Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ স্টোরি টেলিং পডকাস্টে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস অ্যাডভেঞ্চার ইন দার্জিলিং ডাউনহিল কার্শিয়াং। স্কুল ছুটির পরেই প্রতাপ আর তার বন্ধুরা একসাথে আড্ডা মারছিল। তাদের কথার মাঝখানে হঠাৎ এক বন্ধু ঢুকে পড়ে। কী রে প্রতাপ, এবারে গরমের ছুটিতে কোথাও যাওয়ার প্ল্যানিং করলি না? প্রতাপ বলে, এখনও কিছু ঠিক হয়নি রে, ঠিক হলে নিশ্চয়ই জানাব। বলেই প্রতাপ বেশ বিষণ্ণ মনেই বাড়ি চলে আসে। তারপর প্রতাপ তার বাড়িতে আসে যখন, তখন তার মা তাকে বলে ওঠে, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আজকে তোর মামা এসেছে আর তোর জন্য একটা উপহারও নিয়ে এসেছে। তখন প্রতাপ খুব আনন্দের সহকারে ছুটতে চলে যায় আর মামার কাছে গিয়েই বলে, মামাই আমার কিন্তু একটা এবারে আবদার তোমাকে রাখতেই হবে। তখন তার মামা ওকে জড়িয়ে ধরে আর একটা মুচকি হাসে বসে বল কি আবদার তোর এবারে পূরণ করতে হবে? তখন প্রতাপ বলে, গরমের ছুটি পড়ে গেছে, আজকে থেকে 2 মাস, জানো মামাই, আজকে থেকে 2 মাস পুরো গরমের ছুটি কাটাবো আমরা। তুমি আগের বারে কিন্তু ঘুরতে নিয়ে যাবে বলে একদমই নিয়ে গেলে না, এইবার আমায় কিন্তু নিয়ে যেতে হবে। তখন সুবীর বলে ওঠে, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, আমার অফিসে এমনিও ছুটি আছে 2 সপ্তাহ, বল কোথায় যাবি? তখন প্রতাপ বলে, আমাদের স্কুলে গরমের ছুটির এবারে কাজ দিয়েছে অ্যাডভেঞ্চার নিয়ে, একটা গল্প লিখতে হবে। এমন কোথাও নিয়ে চলো না যেখানে গেলে বেশ একটা অ্যাডভেঞ্চার হবে। তখন সুবীর ওর মুখের কথা কেড়ে নিয়েই বলল, ঠিক আছে, তুমি এখন বরং যাও, তোমার বাবা বাড়ি আসুক, এই ব্যাপার নিয়ে আমি আলোচনা করছি। প্রতাপ তখন দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ফেললো আর মামার মুখের কথা কেড়ে নিয়েই বলল, মামা আমার সঙ্গে কিন্তু আমার 2 বন্ধুও যাবে। বলেই প্রতাপ উঠে ওখান থেকে চলে গেল নিজের বন্ধুদেরকে আনন্দ সহকারে ফোন করতে। 3 দিন পর প্রতাপকে তার মামা সুবীর ফোন করে, তৈরি থাকিস, আজকে দুপুরে ট্রেন ধরবো। তখন প্রতাপ বলে ওঠে, কোথায় যাব, প্ল্যানিং করে ফেলেছো মামা? তখন সুবীর বলে, সে না হয় গেলেই জানতে পারবি, আসুন তোর বন্ধুদেরকেও কিন্তু জানিয়ে দিস। তারপর সেই দিন চলে এলো। প্রতাপ আর তার বন্ধুরা মামার কথা মতো শিয়ালদা স্টেশনে চলে যায়। নীল লাগেজটা দে নীল। মামা কত বললে কামরাটার নাম্বার? S21 না? এই তো নীল, লাগেজ এখানে রাখ। প্রতাপ এক আলাদা একটা মুহূর্ত নিয়ে রীতিমতো দৌড়াচ্ছে। সঙ্গে রয়েছে তার কাছের বন্ধু নীল আর বাবাই আর ওদের সুবীর মামা। ওরা সবাই মিলে একসাথে যাবে দার্জিলিং। 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গাড়ি আর কিছুক্ষণের মধ্যে। 11:30 বাজতে আর কয়েকটা সেকেন্ড বাকি রয়েছে। সুন্দর কম্পার্টমেন্ট পেয়েছে ওরা, সাজানো গোছানো। লাগেজ এদিক ওদিক করে রাখছে। তখন কত তাড়াতাড়ি লাগেজ রাখবে আর দখলদারি শুরু হয়ে যাবে যে কে জানলার ধারে বসবে। কখনো নীল বলে ওঠে, জানলা দিকটা আমায় দে। কখনো বাবাই বলে, তোরাই নে। আর মামা ব্যস্ত হয়ে রয়েছে কত সুন্দরভাবে সেফলি লাগেজগুলো রাখা যাবে। তার মধ্যেই হঠাৎই প্রতাপ কিন্তু বলল, মামা তুমি দার্জিলিংটাই প্ল্যান করলে, তুমি তো অন্য কোনো জায়গায় যেতে পারতাম। মামা লাগেজটাকে সিটের পাশে রাখতেই বলে উঠলো, শোন, আজ থেকে 15 বছর আগে আমি আমার দরকারি কাজের জন্য অফিসের সহকর্মীদের সঙ্গে কিন্তু ওই দার্জিলিংয়ে গেছিলাম। জায়গাটা কিন্তু দারুণ, বিশ্বাস কর বাবু, আমি যদি ওখানে না যেতাম তাহলে জীবনের অনেক বড় বড় মুহূর্তগুলোকে কিন্তু হারিয়ে ফেলতাম। আমরা যে গ্রামটায় ছিলাম না, সেই গ্রামটা ছিল একটা স্বপ্নের দেশের মতো। সকালবেলাটা ছিল স্বর্গের মতো।
মেঘের থাক থাক যেন পাহাড়ের মধ্যে রয়েছে। কি দারুণ পরিবেশ। কিন্তু বাবু, রাতটা কিন্তু সেই রকমই ভয়ানক পরিবেশ, নিস্তব্ধ, নিশুতি। যেদিন আমরা গিয়েছিলাম সেই দিন রাত্রিবেলা আমি আর আমার সহকর্মীরা সবাই একসাথে বসে গল্প করছিলাম। হঠাৎ আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে চল না রাত্রিবেলাটা একটুখানি দার্জিলিংটা ঘুরে দেখি। আমরা রুম থেকে বেরোবো, ঠিক তখনই হোটেলের এক বয়স্ক লোক আমাদের সামনে চলে আসে। এত রাতে বাবু আপনারা কোথায় যাচ্ছেন? তখন আমি ওই বয়স্ক লোককে বলি, কেন, আমরা একটু বাইরে হাঁটতে যাচ্ছি, চিন্তা করবেন না, কিছুক্ষণ পরেই চলে আসবো। তখন বয়স্ক লোকটা বলে, না না, আপনারা কোথাও তো রাতে যাবেন না, আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। তখন আমি বেশ একটু রেগে গিয়েই বলি, কি যাতা কথা বলছেন, কিসের আবার ক্ষতি হবে? বয়সের সাথে সাথে না আপনার মাথাটা মনে হয় বিগড়েছে। বলে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাই সপাটে। আর শুনতে পাই পেছন থেকে নিজের মনে মনে কিছু একটা বয়স্ক লোক আওড়াচ্ছে, যেটা পরিষ্কার বুঝতে পারি কথাটা ছিল এটাই, মরবি মরবি মরবি, তোরা সবাই মরবি, ও আসবে, ও আসবেই, আর তোদের সবাইকে মারবে, সবাইকে মারবে। সেই মুহূর্তে আমার সহকর্মীরা আমায় বলে, সুবীরবাবু, আমার মনে হচ্ছে এত রাত্রিরে না বাইরে বেরোনোটা ঠিক হবে না। তখন আমি আবার ওদেরকে সাহস জোগানো বলি, আরে দূর, ছাড় তো, বেকার কথা, অত ওদের কথায় কান্দিস না। আমার সেই কৌতূহলী ওই রাত্রির বেলায় বেরিয়ে গিয়ে জীবনের মনে হয় সব থেকে বড় একটা ভুল করে ফেলেছিলাম। আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারবো না। ওই বয়স্ক লোকটা মনে হয় সেদিন ঠিকই বলেছিল। সে এসেছিল সেদিন আমাদেরকে মারতে। সে কি ভয়ানক চেহারা, সে কি ভয়ানক চেহারা, বলতে বলতেই সুবীর চুপ হয়ে যায় আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দৃশ্যটা এক মনে ভাবতে থাকে। সব কিছুর মাঝখানে তখন প্রতাপ বলে ওঠে, তারপর তারপর কি হয়েছিল মামা, বলো না, বলো। মামা তখন এক গভীর চিন্তায় পড়ে যায়, আর কিছু বলতেও চায় না। প্রতাপ বুঝতে পারে, তাই জন্য তখন আর কিছু না বলে ও চুপ করে যায়। এদিকে কম্পার্টমেন্টে তখন চলছে হাসি আড্ডা, দারুণ দারুণ সব গল্প, একটা আলাদা মজার কৌতূহল। কতক্ষণে গিয়ে নামবে ওরা দার্জিলিংয়ে। এই হাসি আড্ডার সাথে সাথেই প্রতাপ, তার বন্ধুরা সবাই পৌঁছেও যায় দার্জিলিং। দার্জিলিংয়ে নেমেই সুবীর গাড়ি ধরে তার ভাগনা আর তার বন্ধুদেরকে নিয়ে সোজা রওনা দেয়। তখন প্রতাপ কৌতূহল নিয়েই তার মামাকে বলে ওঠে, আচ্ছা মামা, এবার কোথায় যাব আমরা? তখন মামা বলে ওঠে, এইবার আমরা যাচ্ছি সেই ভৌতিক এলাকা যার নাম ডাউন হিল ইন কার্শিয়াং। এই নামটা শুনেই প্রতাপ আর তার বন্ধুরা বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে, থমকেও যায় কিছুক্ষণের জন্য। প্রতাপ তার মামাকে বলে, মামাই, হঠাৎ এই ভূতের জায়গাটা তুমি চুজ করলে? তখন সুবীর মামা বলে ওঠে, চল তো, তারপর দেখবি তোদেরকে এই জায়গায় কেন নিয়ে এসেছি। গাড়ির মধ্যে প্রতাপ আর তার বন্ধুরা আলোচনা করে, ভাই, আমরা এই জায়গার নামে অনেক অলৌকিক ঘটনা শুনেছি, জানিস? এইখানে যাওয়াটা কি ঠিক হবে রে? নীল বলে ওঠে, হ্যাঁ, কেন ঠিক হবে না, চল না, যাওয়াই যাক। তখন প্রতাপ বলে, ভয় তো আমারও লাগছে রে, কিন্তু চিন্তা করিস না, আমার মামা তো থাকবে,
আমাদের সাথে ভয় পাস না। তারপর ওরা রাস্তার পাশে একটা ছোট্ট ধাবা দেখতে পায়, গাড়ি থেকে নেমে পড়ে। জলখাবারটাও সেই ধাবাতেই সেরে ফেলে ওরা। ধাবায় যখন ওরা বসে, তখন ঠিক সেই সময় একজন লোক আসে ওদের কাছে। ওদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবু লোক, আপ লোক কাহা যাएंगे? তখন সুবীর সেই লোকটাকে ডেকে বলে, আচ্ছা क्या अभी भी वो पुराना घर है? তখন লোকটা বেশ ভুরু দুটোকে বাঁকিয়ে নিয়ে আসে চোখের ওপরে। সুবীরের সামনে আস্তে করে এসে জিজ্ঞাসা করে, आप कौन सा घर के बारे में बोल रहे हैं? सुबीर बोले, अरे उधर जो भूतुरे जमींदार का बाड़ी है ना, उसका बात कर रहा हूं। লোকটা তখন সুবীর আর প্রতাপদের দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসে, ঘাটটাকে ঘুরিয়ে আর আঙুলটা তুলে বলে, ও সামনে जो गली है ना, उधर से राइट ले लीजिए। বলেই লোকটা নিজের মধ্যে যেন কি গজগজ করতে করতে আপন মনে বেরিয়ে যায়। তারপর আমরা কিছুক্ষণ সেই ধাবাতেই ছিলাম, একেবারে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরোই, আর লোকটার কথার মতোই গলির দিকে এগোই। মোড় ঘুরতেই চলে আসে আমাদের সামনে সেই প্রকাণ্ড উঁচু বাড়িটা। দেখে মনে হচ্ছে বহু পুরনো বাড়ি। এখন মনে হয় বেশ কেউ আসেও না এদিকে। আশেপাশে দূর দূরান্ত কোনো মানুষের বাড়িও পর্যন্ত নেই। কি অদ্ভুত না রে নীল, দেখ একবার চারিদিকে কীরকম বড় বড় গাছপালা দিয়ে ঘিরে রয়েছে। মামা কিন্তু বেশ ঠিকই বলেছিল, এই গ্রামটা না স্বপ্নের দেশের মতো দারুণ, বলতে গেলে একটা সুন্দর দেশ, মনটা অন্যরকম হয়ে যায়। এইসব কথাই আলোচনা করছিল। তারপর সেই বাড়িটার বিশাল দরজার সামনেই মামা ডাকতে থাকে, কেউ আছেন নাকি? কেউ আছেন? তখন একজন বয়স্ক লোক এসে দরজাটা খুলে আর বলেন, কি চাই, কি চাই আপনাদের? তখন মামা বলে, আমি সুবীর ঘোষ, আপনাদের ম্যানেজার কি যেন নামটা, হ্যাঁ রূপম বাবু। আমি রূপম বাবুকে বলে দিয়েছিলাম যে আমি কয়েকদিনের জন্য এইখানে থাকতে আসব। তখন বেশ অবাক এক মুখ নিয়ে বয়স্ক লোকটা বলে ওঠে, আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম, তা বাইরে কেন, আসুন আসুন ভেতরে আসুন, দিন বরং ব্যাগটা আমি ধরছি। হঠাৎ প্রতাপ, নীল সবাই মিলে ঝাঁপিয়ে ওঠে, আরে না না জেঠু, আমরা ভেতরে ব্যাগগুলোকে নিয়ে যাব, আপনি খালি আমাদের রুমটা দেখিয়ে দিন না, আমরা সেখানে গিয়ে একটু বসি। তখন বয়স্ক লোকটা বেশ আনন্দের সহকারে বলল, আমার কি অসুবিধা হবে, আমি তো অবাক হয়ে গেলাম আপনাদেরকে দেখে। তখন সুবীর বলল, কেন বলুন তো? তখন লোকটা বেশ কিন্তু কিন্তু করে বলে উঠলেন, না না আসলে গত 10 বছর ধরে এই জায়গাটা বন্ধ পড়ে আছে, তাই বললাম। আর আর শেষ কয়েকজন এই বাড়িতে ঘুরতে এসেছিল, তারা। সুবীর মামা হঠাৎ তার মুখের কথাটা কেড়ে নিয়ে বলে উঠল, কি হয়েছিল বলুন? তারা আর বাড়ি ফিরে যেতে পারেনি, সে তাদেরকে মেরে দিয়েছিল। সুবীর তখন বেশ অদ্ভুত স্বরে বলে ওঠে, কি যাতা বলছেন আপনি? কে 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 কাকে মেরেছিল? তখন বয়স্ক লোকটা বলে ওঠে, বাদ দিন বাদ দিন, আপনারা অনেকটা দূর থেকে এসছেন, খুব ক্লান্ত মনে হচ্ছে দেখে, আমি বরং যাই, আপনারা বরং একটু রেস্ট নিন। প্রতাপ, নীল, বাবাই তাদের মামার দিকে আর নিজেদের দিকে চোখ চাওয়াচাই করছিল। প্রত্যেকেরই অনেক রকমের প্রশ্ন তখন, কিন্তু কেউ কাউকে
জিজ্ঞাসা করার সেই সাহস ছিল না। সব কিছু নিস্তব্ধতা ভেঙে দিয়ে প্রতাপই বলে উঠল তার মামাকে, মামাই, লোকটা কি বলে গেল গো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। সুবীর বেশ রেগে গিয়েই বলল, তোকে অত কিছু বুঝতে হবে না, ঠিক আছে? তোরা একটু রেস্ট নে, কিছুক্ষণ পর কিন্তু আমরা বেরোবো, বেশি দেরি করার করে ফেলিস না। এই বলেই সুবীর মামা রেডি হতে চলে যায়, আর প্রতাপদেরকেও বলে, তোরাও কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নে, কারণ এক্ষুনি কিন্তু বেরোবো। বয়স্ক লোকের কথাটা মাথায় রেখেই ওরা প্রস্তুতি নেয় বেরোনোর জন্য। আর ঠিক সেই মুহূর্তেই সেই বয়স্ক লোক আবার বলে ওঠে, আপনারা কোথাও বেরোচ্ছেন? বেশি কিন্তু রাত্রির করবেন না, এলাকাটাও ভালো না, একেই অন্ধকার, তার মধ্যে আবার খুব শুনশান আর জঙ্গল পরিবেশ। একে অপরের দিকে কৌতূহলের চোখে তাকাতে থাকে সুবীর মামা আর প্রতাপরা। বেরিয়ে যায় ওরা একটু আশপাশটা ঘুরে দেখবে বলে। মামা, অনেক রাত্রির হয়ে যাচ্ছে, কিন্তু একটু তাড়াতাড়ি চলো। এই বলতে বলতে প্রতাপ বেশ হুড়মুড়িয়ে এগোতে থাকে, কারণ সবার থেকেও প্রতাপের যেন উত্তেজনার উদ্বেগটা যেন বেড়ে গেছে অনেকটাই। কারণ রাত যত বাড়ছে মনে হচ্ছে যেন অন্ধকার ওদেরকে গ্রাস করছে, আর অজানা কোনো আতঙ্ক যেন ওদের পিছনে ছুটে বেড়াচ্ছে। হঠাৎ ওরা এগোতে যাবে কি আচমকা একটা বিশাল এক চিৎকারের আওয়াজ সেই কটেজ থেকে ভেসে আসে, আর যখনই ওরা দৌড়াতে শুরু করে প্রতাপ তখনই চিল্লিয়ে ওঠে, মামা তাড়াতাড়ি চলো। দরজাটা খুলে যায়, বৃদ্ধ লোকটাও সামনে বেরিয়ে আসে। সব কিছুই যেন একটা মুহূর্তের মধ্যে ঘটে যায় ওই কটেজটার সামনে। বয়স্ক লোকটা তখন বেশ ঠান্ডা স্বরে বলতে থাকে, আমি আপনাদেরকে বারণ করেছিলাম বেশি রাত অবধি বাইরে থাকবেন না, জায়গাটা ভালো না। আপনারা ফ্রেশ হয়ে নিন, আমার খাবার সমস্ত কিছুই রেডি করা আছে। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে, আর ওরা ফ্রেশও হয়ে নেয়। দেখা হয় ওদের খাবারের টেবিলে। খাওয়া দাওয়া যত তাড়াতাড়ি সম্ভব শেষ করেই ওরা চলে যায় যে যার রুমে। যদিও রুম একটাই ছিল, একসাথেই ওরা চারজন একটা ঘর। বয়স্ক লোকটা আস্তে আস্তে করে এসে ওদেরকে বলে দিয়ে যায় ঠিক শোয়ার আগেই, আপনারা কিন্তু বেশি রাত্রির অবধিই বাইরে বেরোবেন না, এখানে কেউ থাকে না, আর শুধু আমি আর আপনারা। বলে দিয়ে প্রত্যেকের দিকে একবার অদ্ভুত ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে মিচকি মিচকি হাসতে হাসতে উনি চলে যান। রাত্রির বেলা বেশ আস্তে আস্তে করেই ওরা গল্প করছিল। সুবীর মামা হঠাৎ প্রসঙ্গ তোলে, কীরকম অদ্ভুতভাবে কথাগুলো বলছিল, তাই না রে প্রতাপ? নীল আর বাবাই বেশ অবাক হয়ে কিন্তু এই কথাগুলো শুনছিল। ওদের চোখে মুখে তখন একটা আতঙ্কের ছাপ। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ সেই বাড়ির ওপর থেকে এক অদ্ভুত দাপানির আওয়াজ আসে, যেন সারা ঘরের ভেতরে কেউ দৌড়ে বেড়াচ্ছে, আর রীতিমতো হাতুড়ির বাড়ি মারার মতো কেউ বাড়ি মারছে। ওরা রীতিমতো বিচলিত হয়ে ওঠে ঘরের মধ্যে। কি করবে সেই মুহূর্তে কোনো ভাবনা চিন্তাই করে উঠতে পারে না। আর হঠাৎ সেই সময় প্রতাপ বলে, মামা আর এইভাবে বসে থাকা নয়, চলো। উনি আমাদেরকে বলে গেলেন যে এই বাড়িতে নাকি উনি আর আমরা ছাড়া কেউ নেই, তাহলে এই আওয়াজ কোত্থেকে আসছে মামা? নীল আর বাবাই রীতিমতো তখন ভয়ে একটা জায়গায় বসে রয়েছে, কোনো কথা ওদের মুখে নেই। কি হচ্ছে? ওরা তো জাস্ট ঘুরতে এসছিল। সুবীর মামা বেশ ভুরু দুটোকে কুঁচকে নিয়ে বেশ চিন্তার সুরে প্রতাপের দিকে তাকিয়ে বলে ওঠে, দাঁড়া প্রতাপ,
এত ব্যস্ত হোস না, চুপ কর, আগে ভালো করে শুনতে দে। প্রতাপের তখন সেই সময়টাই ছিল না আর কোনো কিছু মনোযোগ দিয়ে শোনার, কারণ তখন ওর মনের ভেতরে চলছিল অদ্ভুত রকমের এক ঝড়। দরজা খুলেই ও বাইরে বেরিয়ে পড়ে। বেরিয়ে ও ডান দিকে দেখতে পায় একটা সিঁড়ি উঠে গেছে দোতলার সাথে, যেটা কানেক্টেড। ও আর কোনো কিছু না দেখেই সোজা সেই সিঁড়ি দিয়ে উঠতে থাকে, একটা একটা করে পা দিতে থাকে, কারণ জায়গাটা তখন ঘিরে ধরেছিল এক অদ্ভুত ধরনের অন্ধকার, যেখানে নিজের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছিল না, এতটাই ছিল সেখানে গভীর অন্ধকার। আস্তে আস্তে করে ওপরের দিকে যত উঠতে থাকে তত ওদের কানে আসতে থাকে এক সুন্দর একটা বেহালা সুর, কিন্তু যে সুরটা ওদের প্রত্যেকের হৃদয়কে ছুঁয়ে গেছিল, যেন কত কষ্ট ছিল সেই বেহালার বাজনাটায়। আর সেই সুরের নেশায় শুধু প্রতাপ নয়, প্রতাপের মামারাও এগোতে থাকে। একটা একটা করে ধাপ এগোনোর পর যখন ওরা সেই দোতলার ঘরের সামনে আসে, এসে দেখে অদ্ভুত এক সুন্দরভাবে সেই ঘরটা সাজানো, বিশাল বড় বড় পর্দা, আর একটা জায়গায় একটা ছোট্ট টিমটিমে লাইট জ্বলছে। ঘরের সমস্ত আসবাবপত্রগুলো যেন সুন্দর করে কেউ সাদা ধবধবে চাদর দিয়ে ঢেকে রেখেছে। আচমকা দরজা খুলে ঢুকলেই মনে হয় যেন কত লাশ যেন ঘরটার ভেতর শুয়ে রয়েছে। এক অদ্ভুত থমথমে পরিবেশ তখন সেই জায়গাটায় বিরাজ করছে। আস্তে আস্তে করে প্রতাপ এগিয়ে যায় সেই ভায়োলিনটার দিকে, যেখানে ছিল টিমটিমে লাইটটা, আর ঠিক সেই লাইটের সাথেই রাখা ছিল একটা বিশাল প্রকাণ্ড মাপের ছবি, যেখানে দেখা যাচ্ছিল সেই বাড়িটা, যে বাড়িটায় ওরা তখন রয়েছে। আর সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বড্ড হেজি, বহু পুরনো, তাই না মামা? অনেক পুরনো। দেখো, মামা বলে ওঠে, আস্তে বল প্রতাপ, আস্তে বল, বেশি জোরে কথা বলিস না। দেখে বুঝতে পারছিস এই ঘরটাতে শুধু ঘর নয়, এই বাড়িটায় বহু বছর হয়ে গেছে যে কেউ আসে না, কারোর পা পড়ে না। দেখ পর্দাগুলোর দিকে তাকিয়ে, বেহালাটার মধ্যে অনেকটাই পুরু ময়লা পর্যন্ত জমে রয়েছে। তাহলে মামা আওয়াজটা কোত্থেকে আসছে? এই বলতে গিয়ে হঠাৎ করে প্রতাপের মাথায় আসে যে ওদের সাথে নীল আসেনি, কারণ প্রতাপ, বাবাই আর ওর মামা তখন ওখানে দাঁড়িয়ে। চমকে ওঠে ওরা, দৌড়ে ওরা একতলায় যেতে যায় কি ওদের মুখের পরে তখন দোতলার দরজাটা বন্ধ হয়ে যায়। ঘরের ভেতর তখন রীতিমতো হয়ে ওঠে একটা ঝড়, পর্দাগুলো ফরফরিয়ে উঠতে থাকে। ওপরে ঝাললণ্ঠনের দিকে তাকায় ওরা, ঝাললণ্ঠনটা যেন রীতিমতো কেউ কাঁপাচ্ছে, চারিদিক দিয়ে যেন টেবিলগুলো নড়ছে রীতিমতো। কি হচ্ছে মামা ঘরটার মধ্যে? ওরা ফিল করে যে ওরা তিনজন ছাড়াও ওখানে চতুর্থ কেউ একজন ওখানে রয়েছে, কিন্তু সেটা নীল নয়। তাহলে সেটা কি? ওরা কোনো রকমে দরজাটাকে গায়ের জোরে টেনে খুলে ওরা হুড়মুড়িয়ে ওই ঘরটাকে ওই অবস্থায় ফেলে রেখে দিয়ে নিচের একতলার দিকে আসে। আর যখন এসে পৌঁছায় তখন দেখে বিছানার মাঝখানটাতে নীল সোজা শটাং হয়ে দাঁড়িয়ে রয়েছে ওদের দিকে, মাথাটা নিচের দিকে নামানো, আর হাত দুটো সামনের দিকে কিরমভাবে এগিয়ে এসছে। হঠাৎ আস্তে আস্তে করে খাটের মধ্যে ভেসে ওঠে, আর প্রতাপ চিল্লিয়ে ওঠে, মামা এ কি অবস্থা? আমি তোমাকে আগেই বলেছিলাম মামা যে এইরকম কোনো ভৌতিক জায়গায়। আসতে বল,
মামা তখন রীতিমতো এক অদ্ভুত রকমের ভীতিতে ভুগছে। হঠাৎ এত কিছুর মধ্যে থেকেই নীল তখন হঠাৎ বলে ওঠে, তোরা এই বাড়িতে এসছিস? এই বাড়িতে কেন এসছিস? এই বাড়িতে আজ 10 বছর ধরে নয়, 100 বছর ধরে শুধু আমি থাকবো, আর কেউ নয়। যত তাড়াতাড়ি সম্ভব তোরা এই বাড়ির থেকে চলে যা। তোদের ভালোর জন্যই আমি বললাম, না হলে তোরা এসেছিলি 4 জন, যাবি তোরা 3 জন। প্রতাপ রীতিমতো ওর মুখের কথা কেড়ে নিয়ে আর বুকে সাহস নিয়ে বলে ওঠে, কি বলতে চাইছেন আপনি? 4 জন মানে? 3 জন মানে? আমরা যে কজন এ বাড়িতে এসছিলাম সেই কজন এই বাড়ির থেকে যাব। আপনি এই মুহূর্তে আমার বন্ধুকে ছেড়ে দিন। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি, চলে যাব। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, আমরা আপনার কোনো ক্ষতি করিনি। তোরা ক্ষতি করেছিস, তোদের আশাই উচিত হয়নি। তোদের মামাকে বল যেন কোনো থিসিস লেখার জন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়ি বলে নয়, কোনো ভৌতিক বাড়িতেই যেন না যায়। একমাত্র তোদের মামাই সেটা জানে। প্রতাপ বেশ কৌতূহলের সুরেই নীলের দিকে নয়, নীলের ভেতরে যে রয়েছে তার দিকে তাকানোর চেষ্টা করে। চোখ দুটো রক্তের থেকেও যেন লাল, আর সেই রক্ত যেন চোখ থেকে নেমে এসছে, চিবুক ভাসিয়ে, ঠোঁট ভাসিয়ে যেন নেমে এসছে। সামনের দিকের দাঁত দুটো যেন কখন অজান্তে যেন অদ্ভুতভাবে হিংস্র হয়ে বেরিয়ে এসেছে। হাতের আঙুলগুলো ভাঁজ করে শক্ত করে বসানো। কি বিভৎস আর হিংস্র তখন নীলের মুখে। প্রতাপ মামার দিকে একবার করে ঘুরে তাকিয়ে বলে, মামা, উনি যেটা বলছেন কি মামা ঠিক বলছে? মামা বেশ অপরাধীর মতো মাথা নিচু করে প্রতাপকে বলে, প্রতাপ, আসলে তোদেরকে বলা হয়নি আমি এই সমস্ত ব্যাপার নিয়ে থিসিস করি। তোরা শুনে থাকবি হয়তো, যেভাবে তোরা শুনেছিস এই কার্শিয়াংয়ের কথা, সেইভাবেই কিন্তু তোরা জানিস হয়তো যে প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটিসের ওপরে রিসার্চের সাথে আমি যুক্ত ছিলাম। তো সেটার উদ্দেশ্যেই প্লিজ, সেই মুহূর্তে প্রতাপ যেন খুব আফসোসের সুরে বলে ওঠে মামাকে, প্লিজ, তোমার একটা থিসিসের ওপরে নির্ভর করে মামা একটা প্রাণ নিয়ে আজ টানাটানি মামা। এই কার্শিয়াং আমাদের কাছে অজানা একটা আতঙ্কের ছাপ তৈরি করে গেল মামা। মামা সব কিছু নিয়ে থিসিস করো, কিন্তু এমন কিছু সত্যি ভৌতিকতা নিয়ে থিসিস করো না যেখানে নিজেদের প্রাণ সংশয় হয়ে পড়ে। মামা বেশ অপরাধীর সুরেই বলে ওঠে, ঠিক আছে, আমরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি ওকে ছেড়ে দিন। আর কোনো রকম কোনো শব্দ সেই জায়গার থেকে আসে না। বেহালার সেই করুণ সুরটাও ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তখন আর ওখানে কোনো আতঙ্কের ছাপ নয়, এক অজানা কৌতূহলের ছাপ চারিদিকে ঘুরে বেড়াতে থাকে। ওরা আস্তে আস্তে করে এদিক ওদিক ঘুরতে থাকে আর তাকাতে থাকে, যেন কত কিছু হারিয়ে যাবার পরে ওরা ফিরে পেয়েছে। আর নীল তখন অচৈতন্য অবস্থায় বিছানার মধ্যে উবু হয়ে পড়ে রয়েছে। গায়ে তখন নীলের ধুম জ্বর। ওরা আস্তে আস্তে করে
নীলকে শুইয়ে রেখে লাগেজগুলো গোছাতে থাকে, কারণ ওদের যাত্রা এই অবধি লেখা ছিল। নিচের দিকে নামার জন্য তড়িঘড়ি করবে কি ঠিক সেই সময় ওদের হঠাৎ মনে পড়ে যে বয়স্ক ভদ্রলোক ওনাদেরকে বারণ করেছিলেন একবার নয় ওনাকে গিয়ে বলে আসা যাক যে দাদা, আমরা এসেছিলাম কিন্তু আর থাকতে পারলাম না, চলে যাচ্ছি। সেইটা বলার জন্যই ওরা সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং টেবিলটাকে ক্রস করবে কি ঠিক সেই মুহূর্তেই ওরা বাদিকে ঘুরে তাকিয়ে দেখে যে একটা বিশাল প্রকাণ্ড দেওয়াল রয়েছে, যে দেওয়ালটার পর্দাটা ছিল, আর পর্দাটার পেছন দিকে সেই ভদ্রলোকেরই ছবি যেই লোকটাকে ওরা প্রথম দিন থেকে ওখানে পেয়েছে। আর সেই দৃশ্য দেখার পরেই ওরা আর ওদের নিজেদের মধ্যে ছিল না। বেশ কয়েক ঘন্টা কেটে যায়। ওরা জানতে পারে যে ওখানকারই কিছু লোকজন ওদেরকে ওখান থেকে উদ্ধার করে, চোখে মুখে জল দিয়ে কাছেরই একটা হেলথ সেন্টারে ওদেরকে নিয়ে যায়। প্রতাপ, তার মামা সুবীর, নীল আর বাবাই। ওরা সেখান থেকে একটু সুস্থতা হয় এবং ওদেরকে বলতে থাকে। আর সেখান থেকেই জানতে পারে যে আজ থেকে বহু বছর আগে ওখানে একজন পরিবার গেছিল, সেই পরিবার নাকি ওখান থেকে আর ফেরত আসেনি। আর যারা এই পরিবারকে নিয়ে গেছিল তিনি একজন বয়স্ক দেহাতি ভদ্রলোক ছিলেন। তিনি নাকি এই সমস্তই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের দিক দিয়ে থিসিস করতেন। ওনাকে নাকি আজও ওখানে ওইভাবেই পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আশা করি গল্পটি ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা আমাদেরকে জানাবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11:11।